हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकार इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 এর পদার্থের তরল অবস্থা থেকে অর্থাৎ প্রকৃত দ্রবণ ও কলয়েড দ্রবণের কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন आंसर নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রের গাণিতিক রূপের মধ্যে নিম্ন পদার্থগুলির মধ্যে সঠিক নয় কোনটি সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা রাউল্টের সূত্রানুসারে কি জানি? রাউল্টের সূত্রানুসারে আমরা কি জানি? দেখো, P नोट माइनस P बाय P नोट समान কাই টু। ওকে, টু হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। দ্রাবের মোল ভগ্নাংশ যদি আমরা মোল সংখ্যাতে নিয়ে যাই তো কি হবে? দেখো, এখানে হয়ে যাবে N2 বাই N1 প্লাস N2। এখানে N2 টা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা আর N1 টা হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা। ওকে, আর দেখো মোল সংখ্যা সমান আমরা কি জানি? N সমান W বাই M, ওয়েট বাই আণবিক ওজন। ঠিক আছে, তো সেখান থেকে আমরা এটা করতে পারি N2 এর জায়গায় W2 বাই M2 বাই এখানে N1 আছে, N1 এর জায়গায় কি হয়ে যাবে? W1 বাই M1 প্লাস N2 এর জায়গায় কি হয়ে যাবে? W2 বাই M2 হয়ে গেল। এখানে দেখো অপশনগুলো, এরপর আমরা দেখবো P নট মাইনাস P বাই P নট সমান কাই টু, এটা আমাদের সূত্র, রাউল্টের সূত্র, তাহলে এটা ঠিক আছে। ঠিক আছে, আর এরপরে দেখো এই যে P নট, অপশন সি তে P নট মাইনাস P বাই P নট সমান W2 বাই M2 বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2, এই সূত্রটাও আমরা পেয়েছি, এটাও ঠিক আছে। ঠিক, এরপর দেখো এখানে অপশন বি তে P নট মাইনাস P বাই P নট সমান N2 বাই N1 প্লাস N2, এটাও পেয়েছি, তাহলে এটাও আমাদের রাউল্টের সূত্র। তিনটাই রাউল্টের সূত্র। তাহলে দেখো আমাদের কোনটা সঠিক নয়? অপশন ডি টা। চলো এটাতে আমাদের কারেক্ট দিতে হবে, এটা রাউল্টের সূত্র নয়। ওকে, কোশ্চেন দেখো, প্রদত্ত সমীকরণগুলির মধ্যে কোনটি ভ্যান হোফের সমীকরণকে প্রকাশ করে না? ঠিক আছে, ভ্যান হোফের সূত্রানুসারে আমরা কি জানি? পাই সমান CRT। নেক্সট লাইন দেখো, পাই সমান কি হয়ে যাবে? সি সমান আমরা কি জানি? N বাই ভি RT। और नेक्स्ट लाइन देखो, পাই সমান কি হয়ে যাবে? n টা কি হচ্ছে? দ্রাবের মোল সংখ্যা, তাই আমাদের কি হয়ে যাবে? W2 বাই M2। তাহলে n এর জায়গায় আমরা কি বসাবো? W2 বাই M2, আর এখানে v আছে RT। তো দেখো পাই সমান CRT দেওয়া আছে, এটাও ভ্যান হোফের সমীকরণ। পাই সমান n বাই v RT, এটাও হচ্ছে আমাদের ভ্যান হোফের সমীকরণ। পাই সমান W2 বাই M2 v ইনটু RT, এটা হচ্ছে আমাদের ভ্যান হোফের সমীকরণ। তাহলে ভ্যান হোফের সমীকরণ প্রকাশ করে না কোনটা? অপশন ডি, পাই বি সমান WRT। তাহলে আমাদের হয়ে যাবে সঠিক কোনটা? অপশন ডি ইজ রাইট। ওকে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোন যৌগটি গাড়ির রেডিয়েটরে হিমাঙ্ক রোধক হিসেবে ব্যবহৃত হয়? ঠিক আছে, দেখো ইথিলিন গ্লাইকোলে জলীয় দ্রবণ গাড়ির রেডিয়েটরে হিমাঙ্ক রোধক হিসেবে ব্যবহৃত হয়। তো দেখো অপশন এ তে আমাদের কি আছে? গ্লাইকোল, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন এ। ওকে, পরে নেক্সট কোশ্চেন দেখো, কোন একটি লঘু দ্রবণের মোলালিটি দ্বিগুণ হলে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক কেফ হবে। ঠিক আছে, তো দেখো এটা আমাদের নিট 2017 তো এসেছিল। ঠিক আছে, এখানে দেখো আমরা রাউল্টের সূত্রানুসারে কি জানি? ডেল টিএফ সমান ডেল টিএফ ভ্যারাইজেজ মোলালিটি M। ওকে, তাহলে এখান থেকে আমরা করতে পারি ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ, এটা ধ্রুবক, ইনটু M হলো। দেখো এই সমীকরণ থেকে আমরা বুঝতেই পারছি যে আমাদের মোলালিটি ডেল টিএফ এর উপর নির্ভর করে, কিন্তু কেএফ এর উপর কোনরূপ ভাবে নির্ভর করে না। ঠিক আছে, তাই আমাদের কি হবে? কেএফ এর মানটা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। দেখো অপশন ডি তে আছে অপরিবর্তিত, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত 0.1 m জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির হিমাঙ্ক অবনমনের মান সর্বাধিক হবে? ঠিক আছে, তো দেখো এটা আমাদের জেনপা 2018 তে এসেছে। ঠিক আছে, দেখো তাহলে আমরা রাউল্টের সূত্রানুসারে কি জানি? ডেল টিএফ সমান I গুণিত কেএফ গুণিত M, এটা হচ্ছে আমাদের রাউল্টের সূত্র। ঠিক আছে,
তো দেখো এখানে অপশনেতে কি আছে আমাদের KCl, তাহলে KCl কে যদি আমরা ভাগি তো কি হয়ে যাবে K প্লাস প্লাস Cl মাইনাস, এটা আছে অপশন এ হলো। তাহলে এখানে দেখো আমরা আই এর মান কত পাচ্ছি, এখানে 1 এখানে 1 মানে 2, I = 2। আর বি তে দেখো বি তে আছে C6H12O6, একে বিয়োজন হবে না, এটি বিয়োজন হবে না, বিয়োজন না হওয়া এর মান কে সরি আই এর মান কত হবে 1, এর I = হয়ে যাবে 1। সি তে দেখো Al2SO4 3, তাহলে এখানে সি তে কি হয়ে যাবে 2Al 3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস হলো। তাহলে এখানে দেখো আমরা আই এর মান কত পাচ্ছি, এখানে 2 আর এটা 3, 2 প্লাস 3 কত হয়ে যাবে I = 2 প্লাস 3 5 হলো। এরপর অপশন ডি তে দেখো K2SO4, তাহলে এটা হয়ে যাবে 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস। এখানে দেখো 2 আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে I = কত পেয়ে গেলাম 2 প্লাস 1 3। এখানে সূত্রটাতে দেখো এখানে আই এর মান যার যত বেশি হবে তার কি হবে হিমাঙ্ক অবনমন ΔTF এর মানটাও বেশি হবে। তাই এখানে আমাদের আই এর মান যেখানে বেশি হয়েছে তার হিমাঙ্ক অবনমন মান সর্বোচ্চ হবে। এখানে আই এর মান আমরা কোথায় বেশি পেয়েছি, অপশন সি তে 5। ওকে, তাই আমাদের অ্যানসার হয়ে যাবে কোনটা Al2SO4 হোল 3, অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 0.01 m RbCl, 0.01 m C6H12O6, 0.01 m MgCl2 প্রদত্ত জলীয় দ্রবণকে হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজালে হবে। ঠিক আছে, হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে 0.01 m RbCl, 0.01 m C6H12O6, 0.01 m MgCl2 প্রদত্ত জলীয় দ্রবণকে হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজালে হবে। ঠিক আছে, তো দেখো এখানে গাঢ়ত্বটা কিন্তু সবার একই আছে 0.01 m, এটাতেও আছে এটাতেও আছে, সেম আছে তিনটার গাঢ়ত্ব। তাহলে আমরা কি করব দেখো, প্রথমে আমরা আই এর মান বার করব। দেখো অপশন নিতে আছে আমাদের সরি আরবিসিএল এ যদি আমরা আই এর মান বার করি তাহলে কি হয়ে যাবে, এটাকে ভাঙা যাবে আরবি প্লাস প্লাস সিএল মাইনাস। তাহলে এখানে আমরা I = কত পাচ্ছি 2, 1 প্লাস 1 হলো। আর কি আছে C6H12O6, C6H12O6 একে বিয়োজিত হবে না, এটি বিয়োজিত না হওয়ার ফলে এর আই এর মান কত হবে 1, তাহলে এটা I = হয়ে গেল 1। এরপর দেখো MgCl2 আছে, MgCl2 একে যদি ভাঙি তাহলে কি হবে Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস। এখানে আই এর মান হবে, এখানে Mg রাখছে মানে 1 আছে আর এখানে আছে 2, তাহলে I = আমরা কত পেয়ে গেলাম I = 1 প্লাস 2 সমান 3 হলো। এরপর আমরা কি জানি আই এর মান যার যত বেশি হবে তার কি হবে হিমাঙ্কের অবনমনের মানটাও বেশি হবে। তাহলে এখানে আমাদের আই এর মান কোথায় সবচেয়ে বেশি আছে 3 মানে MgCl2, তাহলে হিমাঙ্কের অবনমনের ক্রম কি পাচ্ছি আমরা, হিমাঙ্কের অবনমনের ক্রম কি হচ্ছে দেখো সবচেয়ে বেশি কার আছে MgCl2, তাহলে হয়ে গেলে MgCl2। তারপর কার বেশি আছে দেখো RbCl এর আই এর মান 2 আছে, তাহলে এখানে হয়ে গেল RbCl। তারপরে দেখো এখানে আই এর মান 1 আছে C6H12O6 এর, তাহলে এখানে হয়ে গেল C6H12O6। তাহলে এটা আমরা হিমাঙ্কের অবনমনের ক্রম পেলাম। এখানে আমাদের কি বলেছে কোশ্চেনে দেখো হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজালে হবে বলেছে, তাহলে আমাদের হিমাঙ্কটা কি হয়ে যাবে উল্টোটা হয়ে যাবে হিমাঙ্কের ক্রমটা। দেখো এখানে হিমাঙ্কের অবনমনের মান যার যত বেশি হবে তার কি হবে হিমাঙ্কের মানটা তত কম হবে। ঠিক আছে, আঙ্কের ক্রম কি পাবো হিমাঙ্কের ক্রম, দেখো এখানে আমাদের তাহলে সবচেয়ে কম কার হয়ে যাবে MgCl2 কম হবে হিমাঙ্কের মান, যেহেতু এর হিমাঙ্ক অবনমন সবচেয়ে বেশি ছিল। তারপর কার RbCl,
সবচেয়ে বেশি কার হয়ে যাবে হিমাঙ্কের মান C6H12O6 এর। দেখো আমাদের কোন অপশন এটা আছে, অপশন নিতে দেখো MgCl2, তারপর RbCl, সবচেয়ে বেশি আছে C6H12O6 এর, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। প্রদত্ত দ্রবণগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? ঠিক আছে, দেখো আমরা কি জানি, কণার গাঢ়ত্ব সমান দ্রবণের গাঢ়ত্ব ইন্টু আই। ঠিক আছে, অপশনে দেয় 0.01 m Na2SO4, তাহলে Na2SO4 কে যদি আমরা ভাঙি আই এর মান কত পাবো? দেখো Na2SO4, ঠিক আছে, তাহলে একে ভাঙলে আমরা কি পাচ্ছি 2Na প্লাস SO4 2 মাইনাস, তাহলে এখানে আমাদের আই এর মান কত হয়ে যাচ্ছে? এখানে 2 আর এখানে 1, তাহলে 2 + 1 = 3। তাহলে এর কোণার গাঢ়ত্ব কত হবে? দেখো এখানে কত আছে 0.01 m, তাহলে 0.01 ইন্টু 3 কত হয়ে যাচ্ছে 0.03 হলো m। অপশন বি তে আছে 0.01 m KNO3, তাহলে KNO3 কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে K প্লাস NO3 মাইনাস হলো। তাহলে এখানে দেখো আই এর মান কত পাচ্ছি, কে এর আগে 1 আর এখানে NO3 মাইনাসের আগে 1, তাহলে 1 + 1 = 2। এর গাঢ়ত্ব কত হয়ে যাবে? গাঢ়ত্ব হবে দেখো এখানে 2 ইন্টু কত আছে 0.01 m, তাহলে 2 ইন্টু 0.01 কত পাচ্ছি আমরা 0.02 m। 0.01 m গ্লুকোজ, তাহলে গ্লুকোজের আই মান কত হবে 1, আর এখানে গাঢ়ত্ব কত দেওয়া আছে 0.015, তাহলে অপশন সি তে এর গাঢ়ত্ব কত হয়ে যাবে 0.015 ইন্টু 1 = 0.015 m হলো। অপশন ডি তে দেখো 0.015 m ইউরিয়া আছে, তাহলে ডি এর কত হয়ে যাচ্ছে দেখো ইউরিয়ারও আয়ের মান 1, তাহলে গাঢ়ত্ব হয়ে যাবে 1 = 0.015 m হলো। তাহলে এখানে আমাদের যার গাঢ়ত্বটা বেশি হবে তার কি স্ফুটনাঙ্কটা সর্বোচ্চ। এখানে গাঢ়ত্ব দেখতে পাচ্ছি আমাদের, দেখো অপশন এ তে এসেছে কত 0.03 m, বি তে এসেছে 0.02 m, সি তে আছে 0.015 আর ডি তেও আছে 0.015। তাহলে সবচেয়ে বেশি কোথায় আসছে আমাদের ভ্যালুটা? অপশন এ তে 0.03 m, তাই এর স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে সর্বোচ্চ হবে। ঠিক, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি মৃদু তড়িৎ বিশ্লেষে AX/BY বিয়োজন ধ্রুবক আলফা ও ভ্যান হফ গুণক আই এর মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে, তাহলে দেখো আমরা বিয়োজন ধ্রুবক আলফা সমান আমরা কি জানি I-1/n-1। ঠিক আছে, এখানে n কি হচ্ছে? n হচ্ছে কণা সংখ্যা, n হলো কণা সংখ্যা। দেখো এখানে কি দেওয়া আছে AX/BY হলো, তাহলে AX/BY কে ভাঙলে কেমন হবে? দেখো যদি ভাঙি তাহলে কি পাবো XA/Y প্লাস YB X মাইনাস। ঠিক আছে, এখানে দেখো কণা সংখ্যা কি হচ্ছে X আর Y হলো, তাহলে এখানে আমরা আলফা সমান কি পাবো? দেখো I-1/n এর জায়গায় কি বসাবো X আর Y, তাহলে X + Y, আর এখানে -1 আছে, এই -1টা লিখে দিচ্ছি হলো। দেখো তাহলে আমরা কি পেলাম, অপশনটা কোথায় আছে? দেখো অপশন এ তে আছে, সো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, এর পরের কোশ্চেন দেখো,
পরের কোশ্চেন কি আছে দেখো, নিচের তড়িৎ বিশ্লেষ্যগুলির মধ্যে কোনটি সালফার সোলের তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকরী? ঠিক আছে, তাহলে এখানে কি আছে, সালফার সোলের তঞ্চনের জন্য। সালফার সোল কি হচ্ছে, একটা ঋণাত্মক সোল। তাহলে দেখো সূর্যহাটির নীতি অনুসারে আমরা কি জানি, ঋণাত্মক সোলের তঞ্চনের জন্য আমাদের ধনাত্মক সোলের প্রয়োজন। আর এখানে ধনাত্মক সোলের কি হবে, যার চার্জের মাত্রা যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতাও সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, তো এখানে দেখো যদি আমরা KCl কে ভাঙি তাহলে কি হবে, K প্লাস প্লাস Cl মাইনাস, এখানে ধনাত্মক চার্জের মাত্রা কত হচ্ছে, K প্লাস হলো। এরপর অপশন বি তে দেখো BaCl2 হলো, তাহলে এটা কি ভাঙলে কি হবে, Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস হলো। এরপর আছে আমাদের সিতে Fe2SO4 হোল 3, একে যদি ভাঙি আমরা তাহলে কি হবে, 2Fe3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস হলো। এরপর আছে আমাদের অপশন ডি তে Na3PO4 হলো। Na3PO4 কে ভাঙলে কি হয়ে যাবে দেখো, 3Na প্লাস প্লাস PO4 3 মাইনাস হলো। তাহলে এখানে দেখো ধনাত্মক সোল আমাদের কি কি আছে, Ba2 প্লাস, এর চার্জের মাত্রা আছে 2 প্লাস, আর এখানে 2Fe3 প্লাস হলো, আর এখানে আছে 3Na প্লাস হলো। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি সবচেয়ে বেশি আমাদের ধনাত্মক কোথায় আছে, চার্জের মাত্রা 2Fe3 প্লাস, তাহলে আমাদের এর তঞ্চন ক্ষমতাও সবচেয়ে বেশি হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে গেল, সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি। ওকে, এর পরের কোশ্চেন দেখো, তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে একটি সোলের বিস্তৃত দশার কণাগুলি ক্যাথোডের দিকে গমন করে। ঠিক আছে, ক্যাথোডের দিকে গমন করে অর্থাৎ এগুলো কি হচ্ছে, ধনাত্মক সোল হলো। এখানে দেখো NaCl Na2SO4 এবং Na3PO4 দ্রবণ ব্যবহার করে উক্ত সোলে তঞ্চন ক্রিয়া পর্যবেক্ষণ করা হলো। তাহলে এগুলোকে তঞ্চন করার জন্য আমাদের কি হবে, ঋণাত্মক সোলের প্রয়োজন। তাহলে ঋণাত্মক সোলের প্রয়োজন। এখানে দেখো কি বলা আছে, প্রদত্ত তড়িৎ বিশ্লেষকগুলির ফ্লোকুলেশন মানে সঠিক ক্রম হবে। দেখো আমাদের সূত্র কি হচ্ছে, আয়নের চার্জ ভেরাজের তঞ্চন ক্ষমতা। আয়নের চার্জের মাত্রা যার যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে। ঠিক আছে, তারপরে তঞ্চন ক্ষমতা ভেরাইজিট 1 বাই ফ্লোকুলেশন মান, তাহলে তঞ্চন ক্ষমতা যার বেশি হবে তার ফ্লোকুলেশন মান কম হবে। ঠিক আছে হলো, তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখবো প্রথম নেগেটিভ চার্জ গুলো, এখানে Na প্লাস Cl মাইনাস হয়ে যাবে, চার্জের মাত্রা 1। এরপর এটা দেখো 2Na প্লাস প্লাস SO4 2 মাইনাস, আর এটাতে 3Na প্লাস প্লাস PO4 3 মাইনাস। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে চার্জের মাত্রা সবচেয়ে বেশি আছে এটাতে। ঠিক আছে, Na3PO4 3 মাইনাসে, তাহলে এর তঞ্চন ক্ষমতা কি হবে, সবচেয়ে বেশি হবে Na3PO4 3 মাইনাসে, আর ফ্লোকুলেশনের মানটা কম হয়ে যাবে তখন। তাহলে সবচেয়ে ফ্লোকুলেশনের মান কম কার হচ্ছে, Na3PO4 3 মাইনাসের, আর ফ্লোকুলেশনের মান বেশি হচ্ছে NaCl এর হলো। তাহলে ফ্লোকুলেশনের মানের ক্রম হবে ফ্লোকুলেশন সবচেয়ে বেশি কার হবে, এর চার্জের মান কম আছে, তাহলে NaCl, তারপর Na2SO4, তারপর হয়ে যাবে Na3PO4। তো দেখো আমাদের এই অপশনটা আমাদের কোথায় আছে, অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, এর পরের কোশ্চেন দেখো, সংরক্ষক কলয়েড গুলি হলো। ঠিক আছে, তো সংরক্ষক কলয়েড গুলি হচ্ছে লায়োফিলিক কলয়েড গুলোই হচ্ছে সংরক্ষক কলয়েড। তাহলে দেখো লায়োফিলিক কলয়েড কোথায় আছে, আমাদের অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এর পরের কোশ্চেন দেখো, সল কণাগুলি ব্রাউনীয় গতি প্রদর্শন করে কারণ। ঠিক আছে, ধরো এটা একটা পাত্র,
হলো, এর মধ্যে জল আছে। জলটা কি হচ্ছে, জলটা হচ্ছে বিস্তার মাধ্যম, হ্যাঁ, বিস্তার মাধ্যমে। আর এখানে আছে আমাদের সলের কণা, এগুলো কি হচ্ছে বিস্তৃত দশার কণা। হলো, তাহলে এই কণাগুলো কি হচ্ছে দেখো, বিস্তার মাধ্যমের কণাগুলো বিস্তৃত দশার কণাগুলো অর্থাৎ সলের কণাগুলোর সঙ্গে অসমভাবে সংঘর্ষে লিপ্ত আছে। লিপ্ত থাকার ফলে এগুলো ইতস্তত ভাবে ঘুরে বেড়াচ্ছে, ফলে এই গতিটাকেই আমরা কি বলছি, ব্রাউনীয় গতি। তো দেখো তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন সি, সল কণাগুলি এবং বিস্তার মাধ্যমের অণুগুলির মধ্যে অসম সংঘর্ষ, এটা হয়ে যাবে সঠিক। আমাদের সঠিক অ্যান্সার অপশন সি। এর পরের কোশ্চেন দেখো, একটি দ্রবণ কলোয়েডীয় কিনা তা সহজে জানা যায়। তো দেখো কলোয়েড দ্রবণ কিনা তা আমরা সহজেই কি জানবো, টিন্ডাল প্রভাবের দ্বারা। ঠিক আছে, প্রকৃত দ্রবণ টিন্ডাল প্রভাব দেখায় না, কিন্তু কলোয়েড দ্রবণ কি হয়, টিন্ডাল প্রভাব দেখায়। ওকে, তাহলে একটি দ্রবণ কলোয়েড কিনা তা আমরা সহজে কিছু জানবো, টিন্ডাল প্রভাবের দ্বারা। তো দেখো অপশন সি তে আছে, যদি উক্ত দ্রবণের বিস্তৃত দশার কণাগুলি টিন্ডাল প্রভাব প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ভালো, পরের কোশ্চেন দেখো, টিন্ডাল প্রভাব হলো এক ধরনের আলোক ক্রিয়া যা নিচের যে ঘটনাটির সঙ্গে সম্পর্কিত। তো দেখো টিন্ডাল প্রভাব কি হচ্ছে, টিন্ডাল প্রভাব এক ধরনের আলোক বিচ্ছুরণ বা আলোক বিক্ষেপণ। তো দেখো অপশন সি তে আছে বিক্ষেপণ, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, এর পরের কোশ্চেন দেখো, মানব দেহের কিডনি অশুদ্ধ রক্তকে বিশুদ্ধ করে কিসের মাধ্যমে, ডায়ালিসিস বা ঝিল্লি বিশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে, তো দেখো অপশন সি তে আছে আমাদের ডায়ালিসিসের মাধ্যমে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, এর পরের কোশ্চেন দেখো, নিচের কোন সলটিকে ব্রেডিং এর আর্ক পদ্ধতিতে এবং বিজারণ বিক্রিয়া উভয় পদ্ধতিতে উৎপন্ন করা যায়, এক্ষেত্রে উত্তর হবে গোল্ড সল। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।